দারিদ্র্য বিমোচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য সকলের সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শনিবার এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচনে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। এ সময় অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, এই সম্মান শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বিশ্বের সেই সব মানুষের জন্য যারা দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। Massive technology. You can play wonders with this technology to bring health services to the poorest person, most latest cure for health problems as a social business. তিনি চীনের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ। নতুন চিন্তাভাবনা, নতুন উদ্যোগ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে তারাই বিশ্বকে বদলে দিতে পারবে। We said vaccine should not have patent right. We campaign for the whole world to remove the patent right from the vaccine. But the business people mobilize their governments to make sure patent stays and patent stay. We want to build a civilization which cares for people, not take as an opportunity to make money for themselves. এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে সাক্ষাৎকার প্রদান করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে। অদূর ভবিষ্যতে আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এই অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশা করেছেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তিশালী হয়েছে। চীনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশ লাভবান হয়েছে। চীনের সাফল্য দেখে বাংলাদেশের সবাই অনুপ্রেরণা পায়। নোবেলজয়ী ডক্টর ইউনূস চীনের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিরও প্রশংসা করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার প্রসঙ্গ ঈদ যাত্রা। পরিবার পরিজনের সাথে এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে ট্রেনে চড়ে আপন নিরে ছুটছেন নগরবাসী। এবার ভোগান্তি আর শিডিউল বিপর্যয় ছাড়াই শতভাগ টিকিট অনলাইনে মেলায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখো মানুষজন। এছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় স্ট্যান্ডিং টিকিট থাকায় অতীতের চেয়ে ঘরমুখো মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে ঈদযাত্রা নিরাপদ করতে রেল কর্তৃপক্ষ সহ বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিবেদন মিফতা গালিফের। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় স্বস্তিতে যখন আপন নিড়ে ছুটে মানুষজন। এবারও তার ব্যতিক্রম নয়। ট্রেনে চেপে কোনো প্রকার দুর্ভোগ আর ভোগান্তি ছাড়াই আপন নিড়ে যাচ্ছে নগরবাসী। সকাল থেকে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের পদভারে মুখর। উৎসবের আমেজ যেন তাদের চোখে মুখে, ছিল স্বস্তির পরশও। তাই তো আনন্দের মাত্রাটা যেন দ্বিগুণ। হ্যাঁ, এটা আসলে সত্য। একবারে নিরিবিচ্ছিন্ন মানুষের খোলামেলায় যেতে পারতেছে, আরামদায়ক হয়ে যাওয়াটা। টিকিট কাটলে তো একটু সমস্যা হয়। প্রথম দিন আমরা পাইনি, যে আমাদের 28 তারিখে কাটার চেষ্টা করছিলাম, পাইনি। অনেক আনন্দ লাগছে, মানে বোঝাতে পারছি না, এত আনন্দ লাগছে। পরিবার পরিজনদের সাথে ঈদ করা, তারপরে একসাথে ঘুরতে যাওয়া, সবার সাথে দেখা করা, এটাই তো মজা। আসলে ঈদটা সবার সাথে করা যায়, ফ্যামিলি সবাইকে নিয়ে করা যায়। এটা মানুষ অপেক্ষা করে যে আসলে ঈদের সময় সবাই এক হবে। পাশাপাশি রেলযাত্রায় বাড়তি চাপে ভোগান্তিতে পড়লেও ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী বহন না করা সহ ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছেন রেলওয়ে স্টেশন ম্যানেজার। আমাদের উল্লেখযোগ্য কোনো বিলম্ব হয় নাই। আমরা প্রতিদিন আন্তনগর, মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্ট্যান্ডিং স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। নিরাপদে সবাই আমরণালয়ে ছুটছেন, ঠিক তেমনি নিরাপদে যেন ফিরতে পারেন কর্মব্যস্ততার নগরী রাজধানীতে, এমনটাই প্রত্যাশা ঘরমুখো মানুষের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ট্রেনের পর দৃষ্টি দিতে চাই সড়ক পথে। ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ছেন সড়ক পথে। এবার আগে ভাগে ঈদের ছুটি শুরু হওয়ায় টার্মিনালে ভোগান্তি অনেকটাই কম। দুপুরে রাজধানী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সময় তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিমুল খানের আরও তথ্য। এবছর যেন নতুন ঈদযাত্রা দেখল দেশের মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই মিলেছে স্বস্তি। যাত্রীর চাপ কিছুটা থাকলেও গাবতলীতে নেই যানজট।
শনিবার সকাল থেকে বেলা 12:30 পর্যন্ত টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড, গাবতলী এলাকা ঘুরে দেখা যায়নি কোনো ভোগান্তির চিত্র। আমি আগের বার ওই রেটেই গেছিলাম, এখন ওই রেটেই আছে। এক মাস সোজা রয়েছে, কষ্ট রয়েছে। এই ঈদের দিন তো আমাদের জন্যই, এই জন্য অনেক কষ্ট করে গ্রামে যেতেছি আনন্দ উপভোগ করার জন্য। বন্ধু বান্ধব আসছে, দেখা হবে, ঈদ করবো সবাই মিলে, অনেক আনন্দ হবে। ঈদে সবাই যাবে, ভাই বোন থাকবে, ফ্রেন্ড সার্কেল থাকবে। বছরে একবার বা দুইবারই যাওয়া হয়, তো এখন যেহেতু ঈদ, তো ঈদে সবার সাথে দেখা হবে। আত্মীয় স্বজন, বাবা মা যারা আছে তাদের সঙ্গে আনন্দের সহিত ঈদ যাতে ঈদ উদযাপন করতে পারি সেই উদ্দেশ্যেই যাওয়া। এদিকে যাত্রীদের জন্য অপেক্ষায় বাসের হেল্পার, ড্রাইভার ও কাউন্টার মাস্টাররা। আগের তুলনায় কিছু কম আছে যাত্রী, আর গাড়ি নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই। গতকাল একটু জ্যাম ছিল, আজকে পর্যন্ত জ্যামের কোনো প্রভাব পড়েনি। এইবার জ্যাম নাই, আরামে এসে মানুষজন যাতায়াত করতেছে। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। টিকিটের দাম নিয়ে ৯-৬ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। ঈদে ঘরমুখ মানুষের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে মহাসড়কে সর্বশেষ কি পরিস্থিতি বিরাজ করছে সেটাই জানবো আমরা আমাদের প্রতিনিধি চঞ্চল খানের কাছে। ধন্যবাদ আপনাকে। নারী টানি বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা যে মানুষ বাড়ির জন্য রাস্তায় নেমেছে এবং গণপরিবহনের জন্য অপেক্ষা করছে, সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় কিন্তু গাড়ির জটলা দেখা যাচ্ছে, যে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে, মহাসড়কে কিন্তু যাত্রীর চাপ কিন্তু বেড়েছে, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গাজীপুর শিল্পোদ্যোষিত এলাকা হওয়ায় কয়েক লক্ষ মানুষ কিন্তু এই গাজীপুর ছেড়ে গ্রামের বাড়িতে যাবে। সেই হিসেবে কিন্তু গাজীপুরে কিন্তু অনেক যানবাহন এবং মানুষের চাপ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কিন্তু লিফলেট বিতরণ করেছেন এবং যানজট নিরসনে বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন। কোথাও যানজটের সংখ্যা দেখা দেখলে সেখানেই পুলিশ মোতায়েন এবং বিশেষ ব্যবস্থার নিশ্চয়তা দিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যাত্রীদের যে অভিযোগ, প্রয়োজনের তুলনায় তাদের যে পরিবহন সংকট এবং যে অতিরিক্ত ভাড়া, সেটির কিন্তু একটি অভিযোগ থেকে যাচ্ছে। সব কিছু মিলিয়ে যে গাজীপুরে বিভিন্ন পয়েন্টে যানজটের দেখা পাওয়া যাচ্ছে, যে থেকে যে যানবাহনগুলো সেগুলো চলছে। এখন পর্যন্ত যে চরম দুর্ভোগ ঈদে সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ তথ্য। গাজীপুর মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন চঞ্চল খান, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের পর এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই পদ্মা সেতুর টোল প্লাজায়। সেখানকার সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জি ধন্যবাদ আপনাকে। বেলা বাড়ার সাথে সাথেই সড়কে বেড়েছে যাত্রীর চাপ। ঈদের আর মাত্র 2 দিন সময় বাকি রয়েছে। এই 2 দিন সময়কে কেন্দ্র করে ফরিদপুর সহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু সড়কে চাপ বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়, যেখানে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই পদ্মা সেতু এলাকা দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের সকল যানবাহনগুলো কিন্তু এই সড়ক দিয়েই কিন্তু প্রবেশ করে। আপনাদেরকে আরেকটি বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে কিন্তু সড়কে এক ধরনের সড়ক দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। সেখানে কিন্তু বলা যায় যে ঈদের যে আনন্দ যাত্রা এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু এক ধরনের বিষাদের রূপ নেয়। তো আমরা এই জায়গার যে স্বস্তির জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেমনটি বলেছেন যে এই জায়গাটিতে এবার তারা একটু স্বস্তি পাচ্ছেন। তো আমরা যেমনটি দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটিতে সড়কে যানবাহনের চাপ রয়েছে। সেই সাথে বলা যায় যে যেহেতু ঈদের 2 দিন সময় বাকি রয়েছে, এদিকে
এদিকে বিশেষ করে আপনার বাসের যে টিকিট থেকে শুরু করে যে যাত্রী ভোগান্তির যে বিষয়টি সেটিও আমরা লক্ষ্য করেছি এবং আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি। তারাও যেমনটি বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর বাসের টিকিট পাওয়া থেকে শুরু করে সব কিছুতে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তো এক কথায় বলা যায় যে এবারের ঈদ যাত্রা এক ধরনের আনন্দময় হোক, এটি কিন্তু প্রত্যাশা সকলের, বিশেষ করে দক্ষিণাঞ্চলবাসীর। তো আমার কাছে এই ছিল ফরিদপুরের ঈদ যাত্রার সর্বশেষ খবর। জনি, আমরা আশা প্রকাশ করছি ঈদ যাত্রা আনন্দময় হয়ে উঠুক সবার জন্য। ধন্যবাদ আপনাকে। এবারে লঞ্চ টার্মিনালের কি অবস্থা? এবারে অন্যান্য প্রসঙ্গ। পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তের নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। বিগত সময়ের তুলনায় এবারে মহাসড়কগুলোতে নেই তেমন যানজট, কমে এসেছে দুর্ঘটনাও। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের দীর্ঘ সরকারি ছুটির কারণে এবারে যানজট কমে এসেছে বলে জানান পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন সড়কে এই ধারা অব্যাহত রাখতে 3 হুইলার চলাচলের উপর কঠোর নজরদারি প্রয়োজন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। শেষ মুহূর্তে বাড়ছে যাত্রী চাপ, চিরচেনা রূপে ফিরছে বাস স্টেশন, কমলাপুর রেল স্টেশন সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় ট্রেনের কাউন্টারগুলোতে নেই কোনো যাত্রী চাপ। বাস স্ট্যান্ডগুলোর চিত্র প্রায় একই, অধিকাংশ বাসের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। বিগত সময়ের তুলনায় এবারের বাস যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। শেষ মুহূর্তে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কগুলোতে। সড়কে কমে এসেছে দুর্ঘটনার হারও। যানজট আর দুর্ঘটনার অন্যতম কারণ মহাসড়কে নসিমন করিমন আর ফিটনেস বিন গাড়ি জানিয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। সারা বছরে এভারেজে যত দুর্ঘটনা ঘটে ঈদে কিন্তু প্রায় তার ডাবল হয়ে যায়। এটা বড় কারণ হচ্ছে 3 হুইলার নসিমন করিমের সংখ্যাধিক্যটা ঈদে কেন্দ্রিক বেড়ে যায়, পথচারীদের আনাগোনাটা বেড়ে যায়। পাশাপাশি যারা বাস চালাচ্ছে, বড় গাড়ি চালাচ্ছে, তারা কিন্তু দেখা যায় দ্রুত ট্রিপ কমপ্লিট করতে চায়। এই ওভার স্পিডিং, বেপরোয়া চালনা প্রতি ঈদের একটা কমন সিচুয়েশন। আবার কোনো ক্ষেত্রে যানজটে আটকা পড়লে তারা সেটা কাভার করতে চায়। অনেক সময় মালিকরা অতিরিক্ত লাভের আশায় আনফিট গাড়িগুলোকে দেখা যাচ্ছে তারা রংচং করে নিয়ে আসে এই ঈদকেন্দ্রিক বিজনেসটা করার জন্য। সামগ্রিকভাবে এইগুলো কিন্তু এক একটা হচ্ছে আমার রিস্ককে বাড়িয়ে দিচ্ছে এবং কনফ্লিক্ট হয় এবং দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। দীর্ঘ ছুটি আর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণেই এবারের ঈদযাত্রা নিরাপদ আর স্বস্তিদায়ক হবে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। দূরপাল্লার মানুষজন যেভাবে নির্বিঘ্নে যেন তাদের প্রিয়জনের কাছে যেতে পারে, সেই জন্য আমরা বাস স্টেশন, রেল স্টেশন এবং বিভিন্ন গণপরিবহন যেখানে চলাচল করে সেসব জায়গায় নিরাপত্তা আমরা বাড়িয়েছি। তার বাইরে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং অন্যান্য যারা বিভাগ রয়েছে তাদের সাথে আমরা ইতিপূর্বে কয়েক দফায় বৈঠক করেছি, যেখানে যার যার করণীয় সেগুলো ঠিক করা হয়েছে এবং আশা করি সবাই আন্তরিক হলে মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষ করে পুনরায় তারা কর্মস্থলে ফিরে আসতে পারবে। এদিকে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। নগরবাসীর বড় একটা অংশ তাদের প্রিয়জনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে ছুটে যাবেন। এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বলে গিয়ে সবাই ঈদের আগ মুহূর্তে এসে চাপ বেড়েছে লঞ্চে। যাত্রী বোঝাই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাতায়াত নির্বিঘ্ন করতে নৌ পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাব। তবে ঈদের কয়েকদিন ব্যবসা হলেও সারা বছর লোকসানের আশঙ্কা লঞ্চ মালিকদের। রিপোর্ট আফজাল হোসেনের। অবশেষে যাত্রীদের পদচারণায় মুখর সদরঘাটের লঞ্চ টার্মিনাল। ব্যস্ত সময় পার করছেন লঞ্চ কর্মীরা। আরামদায়ক ভ্রমণের মাধ্যম হিসেবে লঞ্চকে বেছে নিচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আমরা চাই এরকমভাবে বরিশালে ভালো যারা লঞ্চের মালিক পক্ষ আছে তাদেরকে এরকমভাবে যে বরিশাল যাত্রীদের ভালো একটা সুন্দর সার্ভিস দেয়। লঞ্চের অবস্থা খুবই খারাপ, কারণ আগের মতো আর যাত্রী হয় না। পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ ব্যবসা একেবারেই ধস। এটা একটা মজা অন্যরকম। লঞ্চে যাইতে ভালো লাগে। ভোগান্তি ছিল রাস্তাঘাটে, লঞ্চে অনেক হকারের সমস্যা করতো, ডিসি বিলিং ছিল না,
অন্যান্য বার থেকে এবার পরিবেশটা খুবই সুন্দর। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নৌ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব। অন্যান্য বছরের চেয়ে প্রস্তুতি এবছর মনে করবেন যে অনেক বেশি প্রস্তুতি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান খুবই তৎপর। রমজানের প্রথম দিন থেকেই আমরা দিনটা 24 ঘন্টা রোবাস্ট প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করেছি। ঈদের মৌসুমে কিছুটা লাভের মুখ দেখলেও সারা বছর লোকসান হতে পারে বলে আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা। অনেকের লঞ্চ ব্যবসা ছেড়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। ঈদের আগের পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল। আমাদের প্রতি ট্রিপে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা লস হইত। এমন একটা পরিস্থিতি দেখা আছে যে আমাদের ইন ফিউচারে 2-1 বছর পর আমাদের এসব জাহাজ হয়তো বিক্রি করে দেওয়া লাগবে। এই ব্যবসার মধ্যে আর থাকা সম্ভব না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনে জাতীয় ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ 35,000 মুসল্লি বলে জানান তিনি। অপরদিকে এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। বিস্তারিত প্রতিবেদন আবু সাইদ অপুর রিপোর্টে। ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজন উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সকাল 8:30টায় প্রথম জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ নারী পুরুষ মিলে 35,000 ধর্মপ্রাণ মুসল্লি। নারীদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। বৃষ্টি হলে সকাল 9টায় বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দ্বিতীয় জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। পাশাপাশি 121 কাতারের আয়োজনে 25,400 বর্গমিটারের এই প্যান্ডেলে প্রবেশ ফটক রয়েছে 4টি আর বহির্গমন পথ 7টি রয়েছে। এছাড়াও মাঠের নিরাপত্তা ব্যবস্থায় সিসি ক্যামেরা স্থাপন সহ সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। তাই তো দম ফেলার ফুরসত নেই মাঠ প্রস্তুতকারী কর্মীদের। এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এছাড়াও পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অজু ও টয়লেট সুব্যবস্থা সহ প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকছে জাতীয় ঈদগাহ ময়দানে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এদিকে সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলেও চলতি বছর থেকে ঢাকা উত্তর দক্ষিণ সিটিতে 2টি জামাত অনুষ্ঠিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো, সেখানে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর ফলে ঢাকা দক্ষিণের মতো উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারাও বিশাল ময়দানে ঈদের জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবে। ইউসুফ আলী জানাচ্ছেন বাকিটুকু। প্রতি বছর ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় ঈদগাহ ময়দানে। এবারও নামাজ আদায়ের জন্য নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হলেও এবছর উত্তর সিটিতেও আলাদা ঈদের জামাত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সে লক্ষ্যে ঈদের নামাজ আদায় করতে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার স্থানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। এখানে একসাথে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। সিটি কর্পোরেশন আলাদা হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগাহের পাশে ছোট করে মেলা থাকে, যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে, সেরকম মেলার আয়োজন থাকবে। একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য সুলতানি আমলেও হয়েছে, সর্বশেষ 1800 সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পর একটা ঈদ র্যালি করতো, ঈদ মিছিল করত। আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই। আমরা এবারের ঈদের নামাজের পর, জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। সরকারের এমন সিদ্ধান্তে উত্তর সিটির বাসিন্দারাও একসাথে খোলা ময়দানে আলাদা নামাজ আদায় করার সুযোগ পাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সন্দেহজনক কোনো কিছু মনে হলে
দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে ডিবি ও র্যাবের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময় চেয়ে বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে গুলশান 2-এ এক সংবাদ সম্মেলনে র্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম জানান, ঈদের ছুটিতে 24 ঘন্টা টহলে থাকবে র্যাব। ঈদের পরেও ভ্রাম্যমাণ টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রতিবেশী হিসাবে আপনার পাশে যারা চলে গিয়েছেন, যাদের বাসা বলবো যে বন্ধ রয়েছে বা তালাবদ্ধ রয়েছে, তাদের বাসাতেও যদি কোনো ধরনের আপনার সন্দেহজনক অ্যাক্টিভিটি হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। সাধারণ মানুষকে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে, শপিং মল ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। শেষ মুহূর্তে সকাল থেকে রাত, দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এদিকে মূল্য পরিশোধে বিভিন্ন ছাড় ক্রেতাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলছে। প্রতিনিধি আব্দুল্লাল বামুন ও জসিম চৌধুরীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঈদ উল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। পরিবারের মুখে হাসি ফোটাতে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকেই। মার্কেটের অবস্থা মোটামুটি ভালো এবং নিরাপত্তা অনেক ভালো। বাহারি ধরনের পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছেন তারা। বেশি দিয়ে কিনে আনতে হচ্ছে, যে কারণে আমরা বিক্রি করছি একটু প্রাইস বেশিতে। এবার বলতে পারে যে না, যে আমরা একটা পণ্য কিনে সন্তুষ্ট। তারপর আমাদের সাধ্যের ভিতরে আমরা যতটুকু চেষ্টা করতেছি আমরা কমায় বেচতেছি। জামা কাপড়ের দাম বেশি, যার যেমন সামর্থ্য সে কিনে নিচ্ছে। তৈরি পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় করছেন ক্রেতারা। পছন্দ মতো পোশাক কিনছেন তারা। সবগুলোর দামই আগের তুলনায় অনেক বেশি। তবে জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় বেশি হয় নিজেদের জন্য না কিনে বাচ্চাদের শখ মেটাচ্ছেন অনেকেই। আমাদের আনন্দটাকে মাটি দিয়ে তাদের আনন্দটাকে বড় করে দেখা হচ্ছে, আর আমাদের জন্য এখন পর্যন্ত চিন্তা ভাবনা করি না, আগে বাচ্চাদের কেনাকাটা হোক তারপরে। প্রতিবারের মতো এবারও জমজমাট কুমিল্লার 14 গ্রাম সহ লাকসাম, বরুড়ার বিভিন্ন শপিং মল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতায় সরগরম থাকছে মার্কেটগুলো, ফলে তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। মানসম্মত জামা কাপড় আমরা এখন মিয়া বাজারে পাচ্ছি। আমি আসছি আজকে বাচ্চাদের জন্য কিনতে আসছি। নতুন নতুন কাপড় আসছে সানার থেকে, এগুলো খুব বেশি চলতেছে আমাদের। এবছরের ঈদের বাজার আনন্দ, নিরাপদ এবং সফলতার সাথে বেচাকেনায় স্বস্তির কথা জানান বিক্রেতা ও ক্রেতা উভয়ই। এখন বেচাকেনা দিন দিন বাড়তেছে, কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ। সব মিলে ভালো চলতেছে, অনেক কাস্টমার আছে আর ইনশাআল্লাহ বাজারের পরিবেশ ভালো। এবছর ব্যবসা বাণিজ্য ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যবসায়ী নেতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েকদিনের মধ্যে খুবই সুন্দর, আমরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে শপিং মল ও বিপণী বিতানগুলো। আর এতে সকাল থেকে রাত, দিনের সবটা সময় কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম একটি। এটি দ্বিতীয় হিজরিতে মদিনায় ফরজ হয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদ রয়েছে এমন মুসলিম নরনারীর উপর জাকাত ফরজ। যারা জাকাত আদায় করে না, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, জাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাতবর। জাকাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া। পারিভাষিক অর্থে ধনীদের ধন সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত হারে উপযুক্ত ব্যক্তিকে দান করা। জাকাত ইসলামের দৃষ্টিতে অনুদান নয়, বরং গরিবের অধিকার। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। জাকাতের কারণে দারিদ্রতা কমে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয়, যা অর্থনীতিতে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে। জাকাত তো ইসলামের 5টা মৌলিক পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে একটি। এবং জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন সমাজে একটা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। জাকাত সিস্টেম আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে ধনীর মধ্যে এবং গরিবের মধ্যে একটা সম্পর্ক হয়। কোরআনে তো শত শত জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, জাকাত দাও। জাকাত না দিলে কিন্তু একটা বিরাট সংখ্যক
বঞ্চিত হয় এবং ঠকে যায়। ইসলামী বিশ্লেষকরা বলেন, জাকাত একটি আর্থিক ইবাদত। জাকাত দানের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তির বাকি সম্পদ পবিত্র হয়। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা সম্পদকে কুক্ষিগত করে জমা রাখে, সঞ্চিত করে রাখে এবং এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ জাকাত আদায় করে না, এখানে জাকাতি মেন করা হয়েছে, জাকাত আদায় করে না, তাদের সম্পর্কে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যারা জাকাত আদায় করে না সঠিকভাবে, তাদের জন্য সুসংবাদ যন্ত্রণাদায়ক শাস্তির। রাষ্ট্রের ভারসাম্য অর্থনীতির জন্য জাকাতের বিকল্প নেই। নিসাব পরিমাণ সম্পদের যিনি মালিক, তিনি তার সম্পদের টোটাল সম্পদের 40 ভাগের 1 ভাগ 8 শ্রেণীর মানুষকে দিয়ে দিবেন। 8 শ্রেণীর সবাইকেও দিতে পারেন, 1 শ্রেণীকেও দিতে পারেন, 1 শ্রেণীর একজনকেও দিতে পারেন। এবং আরেকটা জিনিস আপনাকে মাঝখানে দিয়ে বলে রাখি, সেটা হলো যে জাকাত দেওয়া উচিত কম লোককে টার্গেট করে, যে এই ব্যক্তি যাতে 5-7 বছর পরে নিজে জাকাত দিতে পারে। জাকাত শুধু দারিদ্র বিমোচনের হাতিয়ার নয়, বরং এটি সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। জাকাতের সঠিক প্রয়োগই পারে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করতে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।